তাহলে কম্পোজিশন অফ তো কম্পোজিশন অফ ব্লাডের ক্ষেত্রে বেসিক্যালি ব্লাডের যে কম্পোজিশনাল টাইপ এটা হচ্ছে দু ধরনের। আমরা ছোটবেলা থেকে এটাকে পড়ছি। তো এই দু ধরনের মধ্যে হচ্ছে ব্লাড প্লাজমা হচ্ছে 55% আর কর্পাসেলস হচ্ছে 45%। এই দুটো হচ্ছে আমাদের প্লাজমা 55% প্লাজমা থাকে, কর্পাসেলস হচ্ছে 45%। প্লাজমার মধ্যে যে 55% প্লাজমা থাকে তার মধ্যে ওয়াটার হচ্ছে 90 to 92% হচ্ছে ওয়াটার, সলিড হচ্ছে 7 to 9% হচ্ছে সলিড, গ্যাস হচ্ছে 1 to 2% গ্যাস। যে সলিড, সেই সলিড মেটেরিয়ালটাকে আমরা ভাগ করি অর্গানিক এবং ইনঅর্গানিক কন্টেন্ট হিসাবে। অর্গানিক কন্টেন্ট বলতে 7 to 8%, মোটামুটি 7.8 to 8.1% হচ্ছে অর্গানিক পার্ট, আর ইনঅর্গানিক হচ্ছে 0.8 থেকে 0.9%। তো ইনঅর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে যেগুলো মোটামুটি ওয়েল নোন, যেমন হচ্ছে সোডিয়াম Na+, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন K+, তো এইগুলো সবকটাই কিন্তু উপরে দেওয়া হবে। তো যেহেতু ওই জায়গায় লেখার জায়গা নেই, একটু করে নি সেটা খাতাতে যখন তোরা তুলবি। Ca2+, তো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম, এছাড়া হচ্ছে ম্যাগনেসিয়াম Mg2+, Fe2+, এই ধরনের প্রেজেন্স। আমি আর কিছু লিখছি না সেইভাবে। এছাড়াও আমি যেটা ইম্পর্টেন্ট, HCO3-, বাইকার্বনেট আয়ন হিসাবে HCO3-। এটা দেওয়ার কারণটা হচ্ছে পরবর্তীকালে আমরা জানবো এটার একটা ফাংশন আছে Cl-। সো এগুলো হচ্ছে অ্যাজ এ ইনঅর্গানিক কম্পোনেন্ট, এগুলো ব্লাডের প্রেজেন্স থাকে। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফেরাস HCO3- as a bicarbonate ion and chlorine। অর্গানিক ম্যাটার হিসাবে যেগুলো মেন অর্গানিক কন্টেন্ট, সেই সমস্ত মেন অর্গানিক কম্পোনেন্টের মধ্যে তো অর্গানিক পোর্শনটাকে, যে মেন অর্গানিক কম্পোনেন্ট গুলো আছে তার মধ্যে আমাদের জানা আছে একটা মেজর পোর্শন, সেটা কিন্তু প্রোটিনের কম্পোজিশন। প্রোটিন মোটামুটি 21 থেকে 23 গ্রাম পার্সেন্টেজ হিসাবে থাকে বেসিক কম্পোজিশন। তো এই প্রোটিনের মধ্যে মেজর যে প্রোটিনগুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন বলতে আমাদের ব্লাড প্লাজমাতে যে প্রোটিনগুলো প্রেজেন্স থাকছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফাইব্রিনোজেন থাকে ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসাবে, এছাড়াও প্রোথ্রম্বিন, এটা আমরা ব্লাড কোয়াগুলেশনের সময় ফাইব্রিনোজেন প্রোথ্রম্বিন এগুলো পড়বো। প্রোথ্রম্বিন এগুলো কিন্তু ব্লাড প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন হিসাবে আছে। এছাড়া তো আর কি আর একটা মেজর যেটা পোর্শন সেটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট নাম প্রোটিনের, হিমোগ্লোবিন। তো এই হচ্ছে আমাদের প্রোটিনের কম্পোজিশন। এছাড়া প্রোটিন বাদ দিয়ে কিছু নন প্রোটিনিশিয়াস যে নাইট্রোজেন গুলো আছে
ধরনের কিছু সাবস্টেন্স থাকে, নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স। তো এই নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স গুলোর মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট যে পার্টগুলো, যেমন হচ্ছে ইউরিয়া, আমরা নামটা জানি, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সাবস্টেন্স গুলো প্রেজেন্স, আরো বেশ কিছু আছে ইম্পর্টেন্ট পোর্শন গুলোকে বললাম। এই ধরনের কিছু প্রোটিনের, নন প্রোটিন সোর্সের কিছু প্রেজেন্স আমাদের ব্লাডের মধ্যে আছে। তো এই নন প্রোটিন সাবস্টেন্স ছাড়াও কিছু অর্গানিক নন প্রোটিন ম্যাটার, যেটা আগেরটা ছিল নন প্রোটিন সাবস্টেন্স হিসাবে নাইট্রোজেনাস সোর্সের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে যে আমাদের নন প্রোটিন কিছু কার্বোহাইড্রেট জাতীয় বা লিপিড জাতীয় এই ধরনের কিছু মেটেরিয়াল থাকে। নন প্রোটিন কিছু অর্গানিক সাবস্টেন্সের প্রেজেন্স থাকছে। এই নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্স গুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা জানি যে গ্লুকোজ থাকে, এবং সেই গ্লুকোজের যে অ্যামাউন্টটা সেটা আমরা যখন ব্লাড টেস্ট করি, সেই ব্লাড টেস্টে ফাস্টিং একটা ব্লাড টেস্ট হয়, যে ফাস্টিং এতে আমি এর মধ্যে, আচ্ছা এই ব্র্যাকেটটাকে চেঞ্জ করি, ফাস্টিং ব্লাড গ্লুকোজ হয়। তো ফাস্টিং এর ক্ষেত্রে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল থাকা উচিত 70 থেকে 1110 mg পার্সেন্টেজ, 100 ml 70 থেকে 110 mg গ্লুকোজ ফাস্টিং। আর যদি পিপি হয়, মানে আমাদের খাওয়ার পর যদি টেস্ট হয়, যদি পিপি হিসাবে বলে, তো পিপির ক্ষেত্রে 80 থেকে 120 mg পার্সেন্টেজ হিসাবে আমাদের মোটামুটি কার্বোহাইড্রেট কন্টেন্ট হিসাবে এটা থাকা উচিত, এই গ্লুকোজ কন্টেন্ট হিসাবে। এছাড়াও এইগুলো কিন্তু এনসিইআরটির পার্ট নয়, আগে থেকে আমি বলছি, একটু ব্রডলি পড়ানো হচ্ছে, কারণ অন্যান্য চ্যাপ্টার গুলোতে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগানো যাবে। সেকেন্ড সাবস্টেন্স হিসাবে যেমন প্রেজেন্স থাকে হচ্ছে লিপিডস। তো লিপিডের মধ্যে আমরা জানি যেমন ব্লাড কোলেস্টেরল থাকে, ব্লাড কোলেস্টেরল থাকে। তো কোলেস্টেরলের একটা যেমন প্রেজেন্স আমাদের ব্লাডের মধ্যে আছে। এগুলো হচ্ছে নন প্রোটিন অর্গানিক সোর্স। এছাড়াও আদার্স এর মধ্যে আগের দিন আমরা দেখছিলাম সেই পোর্শনটা, আদার্স এর মধ্যে যে সাবস্টেন্স গুলোর প্রেজেন্স থাকে, যেমন হচ্ছে হরমোন। কারণ ম্যাক্সিমাম আমরা হরমোন বলতে জানি এই যারা ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হয় তারা হচ্ছে হরমোন। হরমোনের সাথে এনজাইমের বেসিক ডিফারেন্স এটাই, হরমোন কিন্তু ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হয় এবং একটা স্থান থেকে তার দূরবর্তী স্থানে গিয়ে সেটা তার কোনো কাজ করে। ম্যাক্সিমাম হরমোনই এই ধরনের ফাংশন করে। এছাড়া সেকেন্ড হিসাবে আমরা বলতে পারি এনজাইম গুলো। এনজাইমের প্রেজেন্স কেন ব্লাডে থাকছে? কারণ এনজাইম যদিও বা আমাদের ব্লাডে থেকে বেশ কিছু ধরনের কাজ হয়,
অলদো নর্মাল এনজাইম গুলো, যেগুলো ডাইজেস্টিভ এনজাইম, সেগুলো অতটা ব্লাডে থাকার দরকার পড়ে না। গ্ল্যান্ড থেকে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমরা জানি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোনের সিক্রেশন হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইমের সিক্রেশন হয়। যখন এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে করছে সিক্রেশনটা এনজাইমের, তখন সেই কিন্তু পার্টিকুলারলি একটা রাস্তাতে এসে সেটা ওই যে জায়গাটা পার্টিকুলার, ধরো আমাদের মুখে দরকার, তো আমাদের মুখেতে অবভিয়াসলি সেখানে লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড আছে। তো স্যালিভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বেরিয়ে ওই মুখেতেই কিন্তু তার অ্যাকশনটা করছে, তাকে দূরে যেতে হয়। কিন্তু কিছু কিছু এনজাইম আছে যেগুলো অ্যাকচুয়ালি ব্লাডে কাজ করে, যেমন অ্যালকালাইন ফসফেটেজ, অ্যাসিড ফসফেটেজ, এইগুলো। তো এগুলো আমি আর নাম দিচ্ছি না, ডিটেলসে আমাদের অতটা দরকার নেই। এছাড়াও আমরা জানি যে ভিটামিনস এর প্রেজেন্সও আমাদের কিন্তু ব্লাডে থাকে। ওকে, এবং কিছু পিগমেন্ট হিসাবে বিলিরুবিন, বিলুভার্ডিন, এই ধরনের কিছু পিগমেন্টস এরও প্রেজেন্স আমাদের ব্লাডে আছে। তো এই হচ্ছে আমাদের এন্টায়ার কম্পোজিশন অফ ব্লাড। তো প্লাজমার রেসপেক্টে প্লাজমার পুরো সাইডটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আবার রিপিট করে দিচ্ছি যে 55% কিন্তু আমাদের প্লাজমার কম্পোজিশন, তার মধ্যে ওয়াটার, সলিড, গ্যাস একটা পোর্শন থাকছে। যে জায়গায় ওয়াটারের পোর্শন মানে পজিশনটা বা পোর্শনটা সবচেয়ে বেশি কম্পোজিশনেতে, সলিডেতে 7 to 9% হচ্ছে সলিড, তার মধ্যে অর্গানিক পার্ট এবং ইনঅর্গানিক পার্টে সেটাকে আমরা ডিভাইড করতে পারছি। অর্গানিক কম্পোজিশনটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেমন হচ্ছে প্রোটিন, কিছু নন প্রোটিন নাইট্রোজেনাস সোর্স, কিছু নন প্রোটিন অর্গানিক সোর্স এবং কিছু আদার্স এর মধ্যে হরমোন, এনজাইম, ভিটামিন, পিগমেন্টস রয়েছে। প্রোটিনের মধ্যে ব্লাড প্রোটিন বলতে প্লাজমা প্রোটিন যেগুলো থাকে সেগুলো মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টর আছে এবং এই অ্যালবিউমিন, গ্লোবিউলিন, এই ধরনের কিছু অর্গানিক এই প্রোটিনের প্রেজেন্স আছে। এছাড়া হচ্ছে একটা বড় পোর্শন হিমোগ্লোবিন পার্টিসিপেট করে। নাইট্রোজেনাস যে সমস্ত ওয়েস্ট আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, যেগুলো আমরা জানি ব্লাডের মধ্যে দিয়ে, ইউরিনের মধ্যে দিয়ে সেটা পাস করে, এবং ব্লাড থেকে সেটা ইউরিনের মধ্যে দিয়ে পাস করে, তার জন্য ব্লাডেতে তার প্রেজেন্স পাওয়া যায়। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন যখন আমাদের টেস্ট করতে বলা হয় তখন কিন্তু ব্লাড নিয়ে টেস্ট করা হয়, ইউরিন নিয়ে নয়। এছাড়া নন প্রোটিন অর্গানিক সোর্সের ক্ষেত্রে যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মেজর হচ্ছে, কার্বোহাইড্রেট বলতে আমরা গ্লুকোজকে বুঝতে পারছি। এছাড়া হচ্ছে কিছু কোলেস্টেরল টাইপের সাবস্টেন্সেরও থাকে আমাদের ব্লাডে। তো এখানে হচ্ছে আমাদের প্লাজমা পোর্শনটা। যদি কর্পাসেলস পোর্শন আসতে হয়, তাহলে কর্পাসেলস পোর্শন বলতে লাস্ট দিনকে আমরা যখন কম্পোজিশনাল বা ইমিউন সিস্টেমটা যখন পড়ছিলাম তখন পেয়েছিলাম যে 3টে মেজর ব্লাড কর্পাসেলস হচ্ছে, ছোটবেলা থেকে পড়ে আসছি। এরিথ্রোসাইটস, erythrocytes mean হচ্ছে RBC, red blood corpuscles. Erythrocytes, leukocytes, leukocytes বলতে হচ্ছে WBC cells, এবং thrombocytes বা blood platelets। তাহলে বেসিক আমরা কর্পাসেলস গুলোকে 3টে ভাগে ভাগ করলাম, এরিথ্রোসাইটস, লিউকোসাইটস আর হচ্ছে প্ল্যাটিলেটস। এই হচ্ছে আমাদের 3টে। তো এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আমাদের বডিতে কিন্তু এরিথ্রোসাইটস আছে। ডাব্লিউবিসি কে বেসিক্যালি আমরা ভাগ করতে পারি, এর আগে ইমিউন সিস্টেম বোঝানোর সময় আমি সেটা বলেছিলাম। ডাব্লিউবিসির ভাগগুলো আছে এবং ডাব্লিউবিসির যে মেজর ভাগগুলোকে করা হয় ডিপেন্ড অন দা গ্র্যানুলার সাইটোপ্লাজম। গ্র্যানুলার সাইটোপ্লাজমের প্রেজেন্সের ভিত্তিতে আমরা ডাব্লিউবিসি কে ভাগ করে থাকি। সেগুলো হচ্ছে গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। খুব ভালো করে মনে থাকে, তাদের সাইটোপ্লাজমের উপর ডিপেন্ড করে
তাদের ডিভিশনটা করা হয়। গ্র্যানুলোসাইটস কি বলতে পারি, উইথ গ্র্যানুলেটেড সাইটোপ্লাজম, গ্র্যানুলোসাইটস আর অ্যাগ্রানুলোসাইটস। তাহলে এটা কিন্তু উইদাউট গ্র্যানুলস, এখানে কিন্তু গ্র্যানিউল গুলো প্রেজেন্স থাকে না, দ্যাট ইজ দ্য অ্যাগ্রানুলোসাইটস। তো গ্র্যানুলোসাইটস যারা, তাদেরকে আমরা লাস্ট দিনকেও দেখেছিলাম, এদিকে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করতে পারি ডিপেন্ডিং অন দ্য স্টেইনিং। স্টেইনিং এর উপর ভিত্তি করে আমরা এদেরকে তিন ভাগেতে ভাগ করেছিলাম। যেমন কি কি, যেমন হচ্ছে নিউট্রোফিল, তো নিউট্রোফিলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, 60 to 70% হচ্ছে নিউট্রোফিল থাকে। এছাড়া হচ্ছে ইওসিনোফিলের পরিমাণ হচ্ছে 1 to 4%, এবং বেসোফিলের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 0 to 4%। তো নামগুলো শুনেই বুঝতে পারছিস যে নিউট্রোফিল মানে নিউট্রাল স্টেন নেয়। ইওসিনোফিলকে লাস্ট দিনকে আমি ডিসকাস করার সময় এটাও বলেছিলাম, ইওসিনোফিলকে অ্যাকচুয়ালি অ্যাসিডোফিল বলা হয়। অ্যাসিডোফিল। আর একটা হচ্ছে বেসোফিল, 0 to 4% হচ্ছে বেসোফিল। এছাড়া হচ্ছে যে আগ্রানুলোসাইটস এর আমরা দুটো ভাগ, লাস্ট দিনকেও ইমিউন সিস্টেমটা পড়ানোর সময় সেটাকে আমি বলেছিলাম। বেসিক্যালি হচ্ছে যে লিম্ফোসাইট, একটা, সেখান থেকে আমরা দু ধরনের লিম্ফোসাইট পেয়েছিলাম, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। তো টি লিম্ফোসাইটের আমরা জানি তিনখানা এর ভাগ হয় টি লিম্ফোসাইটের, টি হেল্পার, টি সাপ্রেসার এবং টি সাইটোটক্সিক। হেল্পার, টি হেল্পার, টি সাপ্রেশন এবং কিলিং অ্যাকশন হলো আমরা জানি সাইটোটক্সিক। এই তিন ধরনের লিম্ফোসাইটের কিন্তু প্রেজেন্স আছে।
ঠিক আছে। এছাড়া আমরা জানি বি লিম্ফোসাইটস থেকে মেমোরি বি সেল এবং প্লাজমা বি সেল দু ধরনের তৈরি হয়। একটা হচ্ছে মেমোরি বি সেল আর একটা হচ্ছে প্লাজমা বি সেল। মেমোরি বি সেল একটা হচ্ছে প্লাজমা বি সেল। এই দু ধরনের বি সেল কিন্তু তৈরি হচ্ছে। এটা গেল হচ্ছে লিম্ফোসাইটের ভাগ। এছাড়াও কি, এছাড়াও আমরা জানি যে লিম্ফোসাইট ছাড়াও আরেকটা যে টাইপের অ্যাগ্রানুলোসাইটস দেখা যায়, দ্যাট ইজ মোনোসাইট। মোনোসাইট এবং এই মোনোসাইট থেকেই পরবর্তীকালে তৈরি হচ্ছে ম্যাক্রোফাগ সেল। এখান থেকে তৈরি হয় ম্যাক্রোফাগ সেল। তো এই হচ্ছে আমাদের বেসিক কম্পোজিশন। খুব ভালো করে এটা করে রাখলে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 পড়তেই কিন্তু প্রবলেম আসবে না। আচ্ছা, এরপর আমরা ব্লাড সেল হিসাবে রেড ব্লাড সেল করব। red blood corpuscles. তো আরবিসি অ্যাকচুয়ালি কি হয়, এটা খুব ভালো করে যেন খেয়াল থাকে। আরবিসি কিন্তু ই নিউক্লিয়েটেড হয়, মানে নিউক্লিয়াস ছাড়া হয়। আরবিসি ইজ ই নিউক্লিয়েটেড ম্যাচুরিটি। আরবিসি কিন্তু ম্যাচুরিটির সময় নিউক্লিয়াস ছাড়া হয়, এটা যেন খুব ইম্পর্টেন্ট খেয়াল থাকে। কিন্তু আরবিসি নিউক্লিয়েটেড হয় except camel and লাম্মা। লাম্মা হচ্ছে উটের মতোই দেখতে, কিন্তু দুখানা তার পিছনে ব্যাকের এই হাম্প গুলো থাকে, মুঞ্চ থাকে দুখানা। ক্যামেল অ্যান্ড লামা এদের কিন্তু ইনিউক্লিয়েটেড হয়। তো এক বছর সম্ভবত 14 কি 15 এই টাইমে সম্ভবত লামা দিয়ে কোশ্চেন এসেছিল যে এর নিউক্লিয়াসের টাইপটা কেমন। এদের ক্ষেত্রে কিন্তু আরবিসি হচ্ছে ইনিউক্লিয়েটেড। আরবিসির যে লাইফ স্প্যান, দ্যাট ইজ অ্যাভারেজলি আমরা জানি 120 days। অ্যাভারেজলি 120 days হচ্ছে আরবিসির লাইফ স্প্যান। এর যে আরবিসির ক্ষেত্রে যে সেফ হয় সেটা অনেকটা ডিসসেপেট এবং বাইকনকেভ। ডিসসেপেট এবং এটা হচ্ছে বাইকনকেভ। হিউম্যান বডিতে এর নাম্বার প্রায় ফিমেলের ক্ষেত্রে
মেলের ক্ষেত্রে 4.5 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন থেকে মেলের ক্ষেত্রে প্রায় 5 মিলিয়ন per mm cube, 5 million per mm cube, 5 million per mm cube, এদের সংখ্যা হচ্ছে এতটা। Usually RBC count increase করে increase in regular exercise and at high altitude and at high altitude। কেন হয়? কারণ আমরা জানি আরবিসি কিন্তু নর্মাল ব্লাডটাকে ক্যাপচার করে নিয়ে গিয়ে আরবিসি কিন্তু ইউজুয়ালি অক্সিজেনেটেড যে এয়ারটা আসছে সেখান থেকে অক্সিজেনকে ক্যাপচার করে এবং প্রত্যেকটা টিস্যুতে বা সেলস গুলোতে পৌঁছে দেয়। তো যে জায়গায় অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে, যেমন হাই অল্টিটিউডে অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে, সেখানে কি করতে হয়? লো নাম্বার অফ অক্সিজেন মলিকিউল। হাই অল্টিটিউডে এটাই প্রবলেম হয় যে অক্সিজেন মলিকিউলের ডেফিসিয়েন্সির জন্য সেখানেতে আরবিসির সংখ্যা বেড়ে যায়। কারণ খুব অল্প মাত্রায় যদি অক্সিজেন থাকে তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ অক্সিজেনকে নিতে গিয়ে আমাকে কিন্তু বডির মধ্যে আরবিসি কাউন্ট বাড়াতে হবে। এটা হাই অল্টিটিউডের ক্ষেত্রে এবং রেগুলার এক্সারসাইজের ক্ষেত্রেও তাই হয় যে আলটিমেটলি সেখানেতে এক্সারসাইজ করতে গিয়ে যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দরকার হয়, সেই অক্সিজেনের ডেলিভারি একমাত্র করা সম্ভব আরবিসির ক্ষেত্রে। তার জন্য আরবিসি কাউন্টকে বাড়িয়ে নিতে হয়। Formation of RBC is called erythropoiesis. Formation of RBC is called erythropoiesis. এটা যেন খেয়াল থাকে, আরবিসির তৈরি হওয়াকে আমরা এরিথ্রোপয়েসিস বলি। তো এরিথ্রোপয়েসিসের ক্ষেত্রে যদিও বা আমাদের লাগবে না, তাও আমি ওরিয়েন্টেশনটাকে একটু দিয়ে রাখতে চাইছি যাতে নামগুলো কিছু না হবে কিছু খেয়াল থাকে। এখন অতটা হেডেক নেই, তাই একটু জেনে রাখা ভালো। হিমোসাইটোব্লাস্ট, সেখান থেকে আছে প্রো এরিথ্রোব্লাস্ট, সেখান থেকে আসে
early normoblast, intermediate normoblast, late normoblast, radiculoblast, সেখান থেকে এরিথ্রোসাইট। এই প্রসেসটাকে বলা হচ্ছে এরিথ্রোপয়েসিস। চেষ্টা করছি প্রত্যেকটাকে অল্প অল্প করে ডিফাইন করে দেওয়ার। হিমোসাইটোপ্লাস্ট, এটা হচ্ছে প্যারেন্ট সেল উইথ লার্জ নিউক্লিয়াস, কিন্তু এটা প্যারেন্ট সেল, ঠিক আছে। হিমোসাইটোপ্লাস্ট, আর্লি নর্মোব্লাস্টও এই প্রোএরিথ্রোসাইটোব্লাস্টও তাই, উইথ দ্য লার্জ নিউক্লিয়াস, ঠিক আছে। কিন্তু এখানে নিউক্লিয়াসের সাইজ আর্লি নর্মোব্লাস্টের থেকে অনেকটা কমতে থাকে। প্রায় লার্জ নিউক্লিয়াস, যদি আমি নিউক্লিয়াসের সাইজ যদি হিমোসাইটোপ্লাস্টের ক্ষেত্রে বলি যে 18 to 23 মিউ, তো সেক্ষেত্রে প্রায় পুরো এরিথ্রোব্লাস্টের ক্ষেত্রে সাইজটা হয়ে যায় 14 to 19 মিউ। সাইজগুলো এতটা খেয়াল রাখার দরকার নেই, তবে যেহেতু তোরা কেভিপিওয়াই বুঝবি, এগুলো একটু জেনে রাখ। এর ক্ষেত্রে নিউক্লিয়াসের যে সাইজ হয় আর্লি নর্মোব্লাস্টের ক্ষেত্রে 11 to 17 মিউ। বুঝতেই পারছি সাইজ ধীরে ধীরে প্রত্যেকটা জায়গাতে কমছে, যত ডেভেলপমেন্টাল স্টেজ এগোচ্ছে তত কিন্তু সাইজ কমতে থাকে। ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিয়াসটা অনেকটা রিডিউসড হয়ে যায় এবং হিমোগ্লোবিন অ্যাপিয়ার করে। হিমোগ্লোবিন অ্যাপিয়ার করছে এবং এখানকার যা সাইজ মোটামুটি 10 to 14 মিউ। লেট নর্মোব্লাস্টের ক্ষেত্রে নিউক্লিয়াসের সাইজ আরো রিডিউস করে, নিউক্লিয়াসের সাইজটা আরো রিডিউসড করে প্রায় 8 to 10 মিউতে চলে আসে। রেটিকুলোসাইটস এর ক্ষেত্রে নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এখানে, এবং এরিথ্রোসাইটস উইথ নো নিউক্লিয়াস। So this is the developmental stage of RBC. বুঝতেই পারছিস তাহলে এখানেতে খেয়াল রাখার মতো ইজি যে জায়গাটা,
যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যদি হিমোসাইটোব্লাস্টকে, যেটা মাদার সেলটা, সেখান থেকে যদি অ্যাপ্রক্সিমেটলি 20 মিউ ধরা যায়, আস্তে আস্তে সেখান থেকে 20 থেকে 2 কমিয়ে দিয়ে অ্যাভারেজলি 18 মিউ হচ্ছে প্রো এরিথ্রোসাইটোব্লাস্টে। আমি রেঞ্জ দিয়েছি। এইগুলো লেখা বা মনে রাখার উপায়টা হচ্ছে একটাই, যে অ্যাভারেজটাকে ধরে নে, অ্যাভারেজটাকে ধরে খেয়াল রাখ যে 18 to 23 লিখতে হবে, এবং এটা লিখলেই রাইট হবে, এর মাঝে কোনো একটা ফিগার দেওয়া যাবে না, সেরকম নয়। এটাকে যদি অ্যাভারেজলি খেয়াল রাখিস যে 20 মিউ, প্রোরেথ্রোসাইটোব্লাস্টের ক্ষেত্রে 20 থেকে 2 কমিয়ে দিয়ে অ্যাভারেজলি 18 মিউ, ওখান থেকে আরো 2 কমিয়ে নিয়ে চলে আয়, বা আরেকটু বেশি করে কমিয়ে নিয়ে চলে আয় 15 মিউতে চলে আয়, ওখান থেকে ইন্টারমিডিয়েট সাইটোব্লাস্টে 5 কমিয়ে 10-এ চলে আয়, লেট নর্মোব্লাস্টের ক্ষেত্রে প্রায় 2 কমিয়ে দিয়ে 8 থেকে ডিসঅ্যাপিয়ার করে যায়। 20, 18, 15, 10, 8, 5খানা খেয়াল রাখিস। রেটিকুলোসাইটোব্লাস্টের ক্ষেত্রে সেটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং এরিথ্রোসাইট ফর্মেশন করছে। আমার মনে হয় না যে এই ধরনের সাইজ দিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে, বাট নামগুলো একটু খেয়াল রাখিস, যে জন্য আমি লিখলাম। হয়তো নিটের ক্ষেত্রে কোনোদিন কোশ্চেনে দেখিনি, তবে তার আগে ওই 11-12 সাল নাগাদ, 13 সাল থেকে নিট হচ্ছে, তার আগে যখন আসতো তখন এই ধরনের কোশ্চেন দেখেছি। এক্সপেক্টেড যে এই ধরনের কোশ্চেন আসবে না, কারণ 2013 যে সিলেবাস মডিফিকেশন হয়েছে। তাও খেয়াল রাখা ভালো, সেফ সাইড হিসাবে। তো দিস ইজ দ্য মডিফিকেশন or erythropoiesis, that is the formation of RBC. যদি বডির ক্ষেত্রে আরবিসি কাউন্ট ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমরা একে বলবো পলিএরিথ্রোপেনিয়া। আচ্ছা, তাহলে অ্যাবনর্মাল কাউন্ট ইন আরবিসি ইজ কল্ড অ্যাজ পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া, হঠাৎ করে যদি আরবিসি কাউন্ট বডিতে বেড়ে যায়, তাহলে এই সিচুয়েশনটাকে টার্মিনোলজি হচ্ছে পলিসাইথেমিয়া। যদি অ্যাবনর্মাল ডিক্রিজ হয়ে যায় আরবিসি কাউন্ট, আচ্ছা, তাহলে অ্যাবনর্মাল ইনক্রিজ করে যাও, যদি আরবিসি যদি অ্যাবনর্মাল ইনক্রিজ করে যায়, এই ডিক্রিজ করে যায়, তখন তাকে বলা হচ্ছে এরিথ্রোপেনিয়া। আরবিসির মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট সেল অর্গানেলস অ্যাবসেন্ট থাকার যে সমস্ত কজ, তাহলে এটাকে আমরা ডেসক্রাইব করছি ইন আরবিসি। এবার কি কি আরবিসিতে অ্যাবসেন্ট থাকে? ফার্স্ট অফ অল, আরবিসিতে ইআর অ্যাবসেন্ট থাকে।
ER is absent, ER হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ER অ্যাবসেন্ট থাকার কারণটা হচ্ছে এর ফলে কি হয়, ER তো অনেকটা এক্সপ্যানশন করে থাকে। ER এর যদি আমরা ছবিটা দেখে নিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিউক্লিয়াসের বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে। তো ER এর যে প্লেসটা, তো আমরা জানি RER, SER এই ধরনের হয়। রাফ ER কেন? কারণ বাইরে হচ্ছে আলটিমেটলি হচ্ছে RER এর বাইরেতে হচ্ছে রাইবোজোম কন্টেন্ট গুলো থাকে, তার জন্য সারফেসটা হচ্ছে রাফ হয়ে যায়। আর এছাড়া থাকে হচ্ছে এসিআর। তো যদি ER অ্যাবসেন্ট করে দেওয়া হয় তাহলে আরবিসির কি হবে, কন্ট্রাক্টাইল এবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। তাহলে যে কোনো স্মল ক্যাপিলারিজ এর মধ্যে দিয়ে কিন্তু আরবিসি পাস করতে পারে। এটাই হচ্ছে মেন, যে ইজিলি পাস করতে পারে তারা যে কোনো ন্যারো ক্যাপিলারিজ এর মধ্যে দিয়ে, তার ফলে কিন্তু কন্ট্রাক্টাইল পাওয়ারটাই বাড়ে। they can easily pass through the narrow blood vessels. So is their contractile power. That is their contractile power increase. ঠিক আছে, এটা হচ্ছে ER অ্যাবসেন্ট থাকার কারণ। আরবিসি তে কিন্তু নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, খেয়াল রাখবেন। আরবিসি তে কিন্তু নিউক্লিয়াস ইজ অলসো অ্যাবসেন্ট ইন আরবিসি। তাহলে নিউক্লিয়াসের যদি আমরা শেপটাকে দেখি, তাহলে তার মধ্যে থাকে নিউক্লিওলাস, nuclear membrane. So this is the inside of the nucleus. এর মধ্যে that is the nucleolus, এছাড়া থাকছে কিছু ক্রোমাটিন ফাইবার এবং নিউক্লিওপ্লাজম, এছাড়া হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসের যে অ্যাবসেন্ট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট হওয়ার ফলে কি হয়, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টে O2 কিন্তু ট্রান্সপোর্টেশন করতে পারে আরবিসি। নিউক্লিয়াস অ্যাবসেন্ট হওয়ার ফলে কিন্তু এর সারফেস এরিয়া অনেকটা ইনক্রিজ করে and take up more oxygen and take up more oxygen easily, অনেকটা ইজিলি কিন্তু অক্সিজেন গুলোকে নিয়ে যেতে পারে বা ট্রান্সপোর্টেশন করতে পারে। আরবিসিতে মাইটোকন্ড্রিয়াও অ্যাবসেন্ট থাকে। আরবিসির মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়াও অ্যাবসেন্ট। মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকার কারণটা কি? যদি আরবিসিতে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট থাকে তাহলে সুবিধা যেটা হয়, আমরা জানি মাইটোকন্ড্রিয়া কিন্তু এরোবিক রেসপিরেশন হয় এবং সেই এরোবিক রেসপিরেশনেতে আলটিমেটলি অক্সিজেনকে ইউটিলাইজ করানো হয়। তাহলে যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন না থাকে, যদি থাকে মাইটোকন্ড্রিয়া যদি থাকে, তাহলে অক্সিজেনকে সে ইউটিলাইজ করে তাহলে সেই এনার্জি প্রোডাকশনের চেষ্টা করবে। তাহলে সেখানে যে পরিমাণ অক্সিজেনটা নিয়ে যাচ্ছিল তাহলে সেটা ইউটিলাইজ হয়ে যাবে সেই রাস্তাতে।
তাই জন্য আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়ার অ্যাবসেন্স। তার জন্য মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্স থাকাতে অ্যাবসেন্স অফ TCA cycle, absence of TCA cycle, but only glycolysis takes place. Glycolysis takes place. So oxygen not used in aerobic respiration. অক্সিজেনে কিন্তু তখন ইউটিলাইজটা হয় না। তো এই তিনটে ইম্পর্টেন্ট সেল অর্গানেলস অ্যাবসেন্স থাকে আমাদের আরবিসির ক্ষেত্রে। তাহলে ইয়ার অ্যাবসেন্সের জন্য কিন্তু এই কন্ট্রাক্টাইল পাওয়ারটা পেয়ে যায়, নিউক্লিয়াস অ্যাবসেন্সের জন্য কিন্তু খুব বেশি পরিমাণ অক্সিজেনকে ক্যারি করতে পারে, কারণ সারফেস এরিয়াটা বেড়ে যায়। এবং মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্স থাকার জন্য গ্লাইকোলাইসিস হয়, কিন্তু TCA সাইকেলটা অ্যাবসেন্স থাকে। তার জন্য এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দুটোটা ইউজ হয় না। যদি আরবিসির ক্ষেত্রে যদি বলা হয় যে ফেট অফ আরবিসি, that is the fate of RBC. fate of RBC মানে আরবিসি যখন নষ্ট হয়ে যায় তখন তার কি হয়, বা তার পরিণতিটা আলটিমেটলি কি হয়। আরবিসি মেমব্রেন breaks down and hemoglobin free for hemolysis, যে ব্রেকডাউনটা করে তাকে বলা হচ্ছে হিমোলাইসিস। তো এই হিমোলাইসিসে কি হয়, আলটিমেটলি হিমোগ্লোবিনটা হিমোগ্লোবিন মলিকিউলটা দুটো ভাগে বেসিক্যালি ভেঙে যায়। দুটো ভাগে বেসিক্যালি হিমোগ্লোবিন মলিকিউলটা ভেঙে যায়। একটা হচ্ছে হেমি গ্রুপ আর একটা হচ্ছে গ্লোবিন গ্রুপ। হচ্ছে হেমি গ্রুপ আর একটা হচ্ছে গ্লোবিন গ্রুপ। এই যে হেমি গ্রুপটা, তার মধ্যে থাকে হচ্ছে হিমোসাইরেডিন আর বিলিরুবিন আর বিলুফার্ডিন। হেমি গ্রুপের মধ্যে প্রেজেন্স থাকে হচ্ছে হিমোসাইরেডিন আর বিলিরুবিন আর বিলুফার্ডিন। একটু আমায় ক্রস চেক করতে দে স্পেলিংটা। হিমোসাইরেডিন, বিলিরুবিন আর বিলুফার্ডিন।
hemocysteine, bilirubin and pilufarmin, এই হচ্ছে কম্পোজিশন। এবং আলটিমেটলি যখন টোটালটাই নষ্ট হয়ে যায় ফেট অফ আরবিসি, তো আরবিসি যখন ব্রেকডাউন হয়ে গেল তখন হিমোলাইসিস হচ্ছে। তো হিমোলাইসিসে হয়টা কি হিমোগ্লোবিন ব্রেকডাউন করে, এবং হিমোগ্লোবিনটা ব্রেকডাউন করে আলটিমেটলি হেমি গ্রুপের প্রোডাকশন করছে আর একটা গ্লোবিন গ্রুপ। এই পরবর্তীকালে হিমোসাইলেডিন যেটা, সেটা কিন্তু আবার হিমোগ্লোবিন তৈরিতে ইউটিলাইজড হয়। পরবর্তীকালে এটাই আবার হিমোগ্লোবিন তৈরিতে কিন্তু ইউটিলাইজড হয়। ওকে, খেয়াল থাকে কেন হিমোসাইলেডিনটা হচ্ছে রিউজড হয় ফর দ্য হিমোগ্লোবিন ফর্মেশন। আচ্ছা একটু ওয়েট কর, হ্যাঁ একটা জিনিস আমাকে একটু করতে দে, একটু ওয়েট কর। হ্যাঁ স্যার। জায়গাটা যেটা আমি ডিসকাস করছিলাম, যে যেটা ফেট হয়, ফেট হওয়ার পর আরবিসিটা আলটিমেটলি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় আলটিমেটলি এরপরে কি হচ্ছে, আফটার 120 days, after 120 days RBC are phagocytosed by WBC and destroyed in spleen. So spleen is called as graveyard of RBC and also ব্লাড ব্যাংক অফ আরবিসি। এইটা কিন্তু খেয়াল থাকা যাবে যে স্প্লিনকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে গ্রেভিয়ার্ড, কারণ আরবিসি ফ্যাগোসাইটোস্ট করে দিয়ে, এই যখন ডাব্লিউবিসি আরবিসি কে ফ্যাগোসাইটোস্ট করে দিচ্ছে 120 দিন পরেতে, তারপর স্প্লিনেতে কিন্তু আরবিসি পুরো যে সাইটোপ্লাজমিক পোর্শনটা সেটা কিন্তু স্প্লিনের মধ্যে থেকে যায়। তো এই তাই জন্য তাকে বলা হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এবং যেহেতু আরবিসিতে ব্লাড ফর্মেশন হয়, যেহেতু আরবিসিতে ব্লাড ফর্মেশন হয়, তার জন্য আরবিসি কে বলা হয় due to formation ওইটা of ব্যাংক RBC. অফ আরবিসি। Yes, blood bank of RBC. Due to formation of RBC. So এটা হচ্ছে ইন্টার আমাদের আরবিসির রেসপেক্টে তার প্রত্যেকটা পোর্শন কে আমরা ডিটেলসে দেখলাম। মোটামুটি কোশ্চেন আমাদের 1 গ্রাম অফ hemoglobin can carry 1.34 ml of oxygen. Okay, and
adult man contain 14.5 gram hemoglobin in 100 ml blood. Per 100 ml blood can carry 1.34 into 14.5 is equal to 19.43 ml. এই ফিগারটা খেয়াল থাকে যেন, বারবার বলছি এটা একটা কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করাতে গিয়ে আমি পেয়েছিলাম, যদিও খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা এমসিকিউর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, যে যদিও বা এনসিইআরটি তে আমরা পাবো এই জায়গাটা, যে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.3 ml অক্সিজেন হচ্ছে ক্যারি করে। কিন্তু বাদ বাকিটা এই যে অ্যাডাল্ট ম্যানের ক্ষেত্রে যে কথাটা বললাম, এটা এনসিইআরটি তে নেই। হ্যাঁ, এটা এনসিইআরটি তে একটা লাইন দিয়ে ছেড়ে দিয়েছে, যদিও ব্রিদিং পোর্শন। তো আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করাতে গিয়ে আমি পেয়েছিলাম, তার জন্য এটা আমি বলে রাখলাম, পরবর্তীকালে এটা আমার কাজে লাগবে। এবং 19 ml অফ অক্সিজেন আমরা সেটা কিন্তু অ্যাট্রিয়াল ব্লাড এবং ভেনাস ব্লাডে যে ডিফারেন্স, যেখানে ফিক্স প্রিন্সিপাল পড়েছিলাম কার্ডিয়াক আউটপুট রেসপেক্টিভ, সেখানে কিন্তু আমরা এটাকে নিয়ে পড়ে এসেছিলাম। তো সেই জন্য এটা আরবিসি এবং হিমোগ্লোবিনের রেসপেক্টে একটু খাতায় লিখে রাখিস।